সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হল জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির। নিষিদ্ধ জামায়াত শিবির ধ্বংসাত্মক কাজ করলে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা জানালেন প্রধানমন্ত্রী। সহিংসতা তদন্তে আন্তর্জাতিক সংযোগ এবং দেশীয় সদিচ্ছা জরুরি, অভিমত বিশ্লেষকদের। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন, নিউজ আরের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সাম্প্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার ৫৩ বছর পর অবশেষে আরেকবার নিষিদ্ধ হল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি। আরিফ জামালের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় সারা দেশে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, সহিংসতা এবং প্রাণহানি ঘটে। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে এর পেছনে কলকাঠি নেড়েছে জামায়াত শিবির, অভিযোগ সরকারের। এমন অবস্থায় গত ২৯ জুলাই প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের সভায় সার্বিক ঘটনা পর্যালোচনা করে জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ৩ দিনের মাথায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করে। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ১৮(১)-এর ধারায় বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তাদের সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। গেজেটে বলা হয়, সরকারের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাযোগ্য, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল। সরকার বিশ্বাস করে জামায়াত এবং শিবির সহ এর সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে। নিষিদ্ধের পর জামায়াত শিবিরের বর্তমান সদস্যদের কি হবে, বৃহস্পতিবার সচিবালয়ে তা নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা ১৯৭১-এর পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। জামায়াত শিবিরের সদস্যরা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেননি আইনমন্ত্রী। তবে এ নিয়ে কোনো সহিংসতার চেষ্টা করা হলে তা মোকাবেলা করতে সরকার প্রস্তুত, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে। কিন্তু আমি আগেও বলেছি, সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। আমরা মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলোই আমাদের সক্ষমতা অনেক আছে। প্রায় ১ যুগ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়ে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সে সময় আইন সংশোধন করে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি উদ্যোগ কোনো এক অজানা কারণে এতদিন আলোর মুখ দেখেনি। ফলে উচ্চ আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও রাজনৈতিক দল হিসেবে এতদিন তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। নিষিদ্ধ জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কাজ করলে জঙ্গি সংগঠন হিসেবেই মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশবাসীর সহযোগিতা চান তিনি। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের ব্যানারে সাম্প্রতিক সহিংসতার তদন্তে বিশ্বের যে কোনো দেশকে এগিয়ে আসার আহ্বান তার। বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের কর্মসূচিতে যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি এই বক্তব্য রাখেন। 15ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে প্রতি বছরই শোকের মাস আগস্টের প্রথম দিনে রক্তদান, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে আসছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। বৃহস্পতিবার আওয়ামী লীগের অন্যতম সহযোগী এ সংগঠনের কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন। আন্দোলনকারীদের শতভাগ দাবি মেনে নেয়ার পরেও কোন উদ্দেশ্যে এই সহিংসতা, সেই প্রশ্ন সরকার প্রধানের। একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু করে এমন কিছু নেই 3 জন সাংবাদিকের উপরে এই অত্যাচার না করেছে। সাধারণ মানুষ, ছাত্র, যুব, আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। আজকে যে প্রাণহানিগুলি ঘটলো, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আওয়ামী লীগ সভাপতি বলেন ৭৫ থেকে এ পর্যন্ত বারবারই তার দল ও সমর্থকদের প্রাণ দিতে হয়েছে। সাম্প্রতিক নাশকতা ও হত্যাকাণ্ডের তদন্তে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানান তিনি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কি কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমাদের। এসব নাশকতায় জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠনের সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলে দলটির নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে আত্মপ্রকাশের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যবোধ এবং নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর প্রসিকিউটর করিম খান। গতকাল নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বৈঠক হয়। এ সময় ICC প্রসিকিউটর বিশ্বব্যাপী ন্যায় বিচার এবং জবাবদিহি সমুন্নত রাখতে এবং আন্তর্জাতিক আইনি ব্যবস্থায় বাংলাদেশের অবদান এবং সহযোগিতার প্রশংসা করেন। করিম খান বলেন, রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা এবং মানবিকতা দেখে তিনি মুগ্ধ। রোহিঙ্গাদের 7 বছর ধরে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশকে যে মূল্য দিতে হচ্ছে সেটা তিনি ভালোভাবেই অনুধাবন করেন বলেও জানান তিনি। বৈঠকে ডক্টর হাসান মাহমুদ রোহিঙ্গা, গাজা এবং ইউক্রেন ইস্যুতে ICC প্রসিকিউটরের অবস্থান এবং নেতৃত্বের প্রশংসা করেন। সাম্প্রতিক সহিংসতার তদন্ত করতে হবে বাংলাদেশকেই। জাতিসংঘ বা বিদেশি বিশেষজ্ঞরা শুধু বিশেষজ্ঞ সহযোগিতা দিতে পারে, এমনটাই মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা। বলছেন, গ্রহণযোগ্য তদন্তে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ দেশীয় রাজনৈতিক সদিচ্ছা। সহিংসতার ঘটনা তদন্তে জাতিসংঘের নিজস্ব সক্ষমতা নেই। কোটা সংস্কার আন্দোলনের জেরে বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলী তদন্ত করতে হলে সংস্থাটিকে বিশেষজ্ঞ ভাড়া করতে হবে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে 6 বছর কাজ করে আসা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলছেন, এজন্য বিশেষজ্ঞ ভাড়ার খরচ দেবে জাতিসংঘই। আমরা যখন যুদ্ধ অপরাধীদের বিচার করি তখন আমাকে সরকার বলেছিল যে তোমরা জাতিসংঘের কাছ থেকে এক্সপার্টই জানো। জাতিসংঘের কোনো এক্সপার্ট নাই, অন্য জায়গার থেকে তারা হায়ার করে। জাতিসংঘ তখন ওদের ওই আনাগুনার পয়সা দেয়। এই পর্যন্ত জাতিসংঘ এসাস তার নিজের কোনো এক্সপার্টিজ লইয়ার নাই। একটা বাইরের আমি মনে করি যে যোগাযোগ বা তাদের সংশ্লিষ্টতা এই তদন্তকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা দিতে সহায়তা করতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে যে এখানে এখনকার প্রেক্ষাপট যে কোনো তদন্তই নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্য হতে হবে। তা না হলে কিন্তু এটা হিতে বিপরীত কারণ হতে পারে। তবে আন্তর্জাতিক সহযোগিতাও প্রশ্নবিদ্ধ হতে পারে যদি বাংলাদেশের রাজনৈতিক শক্তি স্বচ্ছ তদন্ত না চায়, এমনটাই মনে করছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আন্তর্জাতিক ইনভেস্টিগেটর বা ওরাও যদি আসছে তদন্ত করতে,
কমিটির লোকজন বা তদন্ত করে, সেটাও কাজে লাগবে না যদি আমাদের সহযোগিতা না থাকে। কাজে তারা তো বাইরে থেকে সে করতে পারবে না, তাদের তো তথ্যপত্র দিতে হবে, সহযোগিতা করতে হবে, তবেই না তারা কাজ করতে পারবে। জাতিসংঘ বা অন্য কোনো দেশ এই তদন্তে এগিয়ে এলে সেটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই দুই সাবেক কূটনীতিক। তারা বলছেন মূলত প্রমাণ সংগ্রহ এবং তদন্ত নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা যাচাই করাই হবে আন্তর্জাতিক সহযোগীদের কাজ। প্রথমত আমার দেশে কেউ পাঠাতে গেলে আমার পারমিশন লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী সেই পারমিশনটি, শি ইজ ভেরি জেনারাস, বাট শি ওয়ান্টস যে দেখতে চাই আসলে কে এগুলো অত বড় অনিষ্ট করলো। তো দিস ইজ গুড। জাতিসংঘ এখানে কী ধরনের সাহায্য করতে পারবে? একটা হলো তারা ওই হায়ার করবে, এসে টেকনিক্যাল ম্যান আসবে, আমাদের প্রসেসটা তারা অবজার্ভ করবে। আমাদের ইনভেস্টিগেশন ক্যাপাসিটি অ্যাজ এ নেশন, যারা ইনভেস্টিগেটিং প্রসিকিউশন ইনভেস্টিগেশন যেগুলো ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলির সক্ষমতা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে, এবং সেগুলো যেহেতু আমরা এগুলোর বিষয়ে মনোযোগী সবসময় থাকিনি, সেই ক্ষেত্রে এগুলোর দক্ষতা হয়তো অনেক ক্ষেত্রে কমে গিয়ে থাকতে পারে। তো সেইখানে বাইরের ইনভেস্টিগেশন যদি আমরা সহায়তা নেই, টেকনিক্যাল সাপোর্ট, সেক্ষেত্রেও তো তারা আমাদের সহায়তা করতে পারে। কিন্তু আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের স্মরণে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্কৃতি কর্মীরা। সকালে রাজধানীর বাংলা মোটরে বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তারা। বিক্ষুব্ধ কবি সমাজের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক নবীন প্রবীণ কবি সমবেত হন। তারা আন্দোলন দমনে শক্তি প্রয়োগে সরকারের সমালোচনা করেন। আটক ব্যক্তিদের মুক্তি এবং হতাহতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানান তারা। আন্দোলনকারীদের পক্ষে বিক্ষুব্ধ কবি সমাজ ভবিষ্যতে এমন সাংস্কৃতিক প্রতিবাদ চলমান রাখবে বলেও জানানো হয়। চলমান এইচএসসি পরীক্ষার্থী এবং গুরুতর অভিযোগ নেই এমন শিক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অপুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র এবং প্রাসঙ্গিক কাগজপত্রাদি সহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। এছাড়া আটক যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। সাপ্তাহিক ছুটির দিনে বাজারের খোঁজ খবর নিতে গেছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। মোহাম্মদপুর টাউন হল বাজারে রয়েছেন তিনি, জানবো সব শেষ খবরাখবর। এই মুহূর্তে আমি অবস্থান করছি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে, এবং সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখছিলাম ছুটির দিনের বাজার দর। এবং শুরুতেই যদি জানিয়ে রাখি যে গতকালের মতন আজকেও কিন্তু রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে তুলনামূলক ক্রেতা উপস্থিতি কম, তবে তারপরে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম বাজারগুলোতে বাড়ছে। যদি দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলি, তাহলে কাঁচা বাজার আমরা দেখছিলাম যে সব ধরনের সবজির দাম কিন্তু নতুন করে আর বাড়েনি, বলা যেতে পারে অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এর পাশাপাশি ছোট বড় সব ধরনের মাছ মিলিয়ে সরবরাহ ভালো থাকায় মাছের দামও নিয়ন্ত্রণে আছে বলে আমাদেরকে বিক্রেতা জানাচ্ছিলেন। অপরদিকে যদি মাংসের ক্ষেত্রে আসি, তাহলে গরুর মাংস 800 টাকা কেজি দরে এবং খাসির মাংস 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ব্রয়লার মুরগির দাম সেটির ক্ষেত্রেও কিন্তু আমরা স্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি। যেমনটি বিক্রেতারা জানাচ্ছিলেন, 180 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। সব মিলিয়ে প্রায় মুদি পণ্যের ক্ষেত্রেও নতুন করে কোনো কিছু বাড়েনি। বিক্রেতারা যেমনটি বলছেন যে বাজার অনেকটা স্থিতিশীল আছে বা পণ্যের দাম নতুন করে বাড়েনি, কিন্তু
ক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পাচ্ছি, তারা কিন্তু বরাবরের মতোই তাদের অভিযোগ সব কিছুর দাম বেশি। বিশেষ করে ক্রেতারা যেমনটি জানাচ্ছেন যে তাদের বিশেষ করে সব কিছুর ক্ষেত্রে সমন্বয় করতে হচ্ছে, অর্থাৎ আগে তারা যে পরিমাণ বাজার করতেন তাদের বাজারের তালিকাটা সংক্ষিপ্ত করে আনা হচ্ছে এবং অনেক ক্রেতাই আমাদেরকে যেমনটি বলছেন ক্রয় ক্ষমতা দিন দিন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শুক্রবার ছুটির দিনে কাঁচা বাজারের সর্বশেষ আপডেট। জলাবদ্ধতা থেকে মুক্তি নেই চট্টগ্রামবাসী। সামান্য বৃষ্টি হলেই নগরীর নিচু এলাকায় পানি জমে যায়, সাথে জোয়ার থাকলে পানি ঢুকে যায় বাসা বাড়িতেও। বন্দরনগরীর ১৬ শহর এলাকা থেকে আরো জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে জলাবদ্ধতার কাজ চলছে এবং এটি এই ২৪ সালের ডিসেম্বরের শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কাজের যে ধীরগতি এটি কিন্তু আবার এর মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি এটির মেয়াদ আরো ২ বছর বাড়ানো হয়েছে। কিন্তু জলাবদ্ধতার কাজের অজুহাতে চট্টগ্রামে সিটি কর্পোরেশন কোনো দায় নিচ্ছেন না। সিটি কর্পোরেশন বলছেন যে এটি সিডিএ যেহেতু জলাবদ্ধতার কাজ করছেন এই দায়টি তাদের, অর্থাৎ এই দুই সংস্থার ঠেলাঠেলিতে চট্টগ্রামের যে যারা নিচু এলাকায় বসবাস করেন তাদের যে পানির যে জলজট বা পানি নিয়ে ভোগান্তি, বৃষ্টি হলেই এটি নিয়ে তারা রক্ষা পাচ্ছেন না। যেহেতু চট্টগ্রামে একটু পাহাড় বেষ্টিত এলাকা, একটু বৃষ্টি হলে পাহাড় থেকে বালু নেমে নালা জাম হয়ে যাচ্ছে, মানুষ সচেতন না, মানুষ পলিথিনগুলো নালায় ফেলছে। এভাবেই কিন্তু চট্টগ্রামের যে দিনপাত সেটি হচ্ছে, মানুষের সচেতনতার অভাব রয়েছে এবং যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবে করছে। আর বৃষ্টি হলেই আমরা দেখেছি যে ছোট ছোট গর্ত হয়ে মানুষের জনজীবন আরো একটু কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ সামান্য বৃষ্টি হলে ভিটামিনগুলো উঠে যাচ্ছে। সব মিলে চট্টগ্রামের যে উন্নয়ন কর্মযোগ্য যেগুলো হচ্ছে সেগুলো কোনোটি টেকসই হচ্ছে না, খানাখন্দে ভর্তি হয়ে গিয়েছে একদিনের বৃষ্টিতেই। এটি যদি তার কয়েকদিন কন্টিনিউ করে মানুষের চলাচল একদম দায় হয়ে পড়বে এবং এ ব্যাপারে সরকার যথাযথ কর্তৃপক্ষের সবাই দৃষ্টি আকর্ষণ করেছেন। আপাতত জলাবদ্ধতা নিয়ে ১৬ এলাকা থেকে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। জামালপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে গরুর স্কিন ডিজিজ লাম্পি ভাইরাস। এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক গরু মারা গেছে। এতে চরম বিপাকে পড়েছেন খামারিরা। জামালপুর সদর এবং সরিষাবাড়ী উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। গরুর শরীরে প্রথমে জ্বর দেখা দেয়, ২ দিন পর চামড়ায় এক ধরনের গুটি হয়। এর ২-১ দিনের মধ্যেই তা ক্ষতে পরিণত হয়। এদিকে হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন খামারিরা। তবে আতঙ্কিত না হয়ে গরুর বাড়তি পরিচর্যা সহ চিকিৎসকের পরামর্শ নিলেই এই ভাইরাস সেরে যাবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। জানাবো দেশের বাইরের খবর। আজ কাতারের রাজধানী দোহার লুসাইল এলাকায় জানাজা শেষে দাফন করা হবে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে। গতকালই তেহরান থেকে দোহায় আনা হয় হামাস প্রধানের মরদেহ। বিমানবন্দরে তার কফিন দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানে অন্যতম প্রতিষ্ঠাতা খালেদ মোসাল সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল লাখো মানুষের অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত হয় হানিয়ার প্রথম জানাজা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান হানিয়া। মঙ্গলবার গভীর রাতে সেখানেই গুপ্ত হত্যার শিকার হন তিনি। মার্কিন গণমাধ্যম CNN জানায় তেহরানে ইসমাইল হানিয়ার আবাসস্থলে মাস ২-১ আগে বোমা পুঁতে রাখা হয়। রিমোট কন্ট্রোলের মাধ্যমে অজ্ঞাত কোনো স্থান থেকে সেটির বিস্ফোরণ ঘটিয়ে হানিয়াকে হত্যা করা হয়। ইস্পাহানি স্পোর্টস নিউজ। লিওনেল মেসিকে নিয়েই 2024 কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা করেছে কনমেবল। আছেন আর্জেন্টিনার 5 জন, কলম্বিয়ার 2 জন এবং ব্রাজিল, কানাডা, উরুগুয়ে এবং ইকুয়েডরের 1 জন করে। সেরা একাদশের গোলকিপার পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করা আর্জেন্টাইন এমিলিয়ান মার্টিনেজ। রক্ষণে 4 ডিফেন্ডার কলম্বিয়ার ডেভিনসন সানচেজ, ইকুয়েডরের পিয়েরো হিনক্যাপি, কানাডার আলিস্টান জনস্টন, আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো। মাঝমাঠে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ,
উরুগুয়ের ম্যানুয়েল উরকার্দে এবং আর্জেন্টিনার রদ্রিগো দি পল। আক্রমণ ভাগে 2 আর্জেন্টাইন মেসি এবং লাউতারো মার্তিনেজের সঙ্গে একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে জায়গা পাওয়া রাফিনিয়া। শেষ খবর নিউজ আওয়ার এক নজরে, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির। নিষিদ্ধ জামাত শিবির ধ্বংসাত্মক কাজ করলে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা, জানালেন প্রধানমন্ত্রী। সহিংসতা তদন্তে আন্তর্জাতিক সংযোগ এবং দেশীয় সদিচ্ছা জরুরি, অভিমত বিশ্লেষকদের। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি নেই চট্টগ্রামবাসীর। কাতারে আজ ইসমাইল হানিয়ার শেষ শয্যা। এবং কোপা আমেরিকার সেরা একাদশে মেসি সহ আর্জেন্টিনার 5, ব্রাজিলের 1 জন। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ।